গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধবিরতির মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত। মানবিক সহায়তায় ধীরগতির অভিযোগ জাতিসংঘের। থমকে আছে রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। খার্কিভে ড্রোন হামলা, দনবাসে কিয়েভের প্রতিরোধ জোরদার। যুদ্ধ সমাপ্তেই অগ্রাধিকার হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। ভেস্তে গেছে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা। বৈঠক ব্যর্থ হওয়ার দায় ইসলামাবাদের ঘাড়ে চাপালো তালেবান। দাবি মানলেও লিখিত চুক্তি চায় না কাবুল, বলছে পাকিস্তান। পরমাণু স্থাপনার হামলায় জড়িত থাকা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ইরানের। যুক্তরাষ্ট্রকে নিতে হবে দায়, বলছে তেহরান। মন্তব্য করেনি ওয়াশিংটন। এবং শাটডাউনে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে অচল অবস্থা। হাজারের বেশি ফ্লাইট বাতিল। শিডিউল বিপর্যয়ে 4000। সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট দ্বন্দ্ব অব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। গাজায় শিগগিরই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের মধ্যেও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজায় সীমিত মাত্রায় মানবিক সহায়তা প্রবেশে সংকট রয়ে গেছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে পশ্চিম তীরে জলপাই চাষের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের উপর বেড়েছে সহিংসতা। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ গাজার খান ইউনিসে চলছে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে গাজার সব সন্ত্রাসী টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে হামাসের প্রায় 150 যোদ্ধার আত্মসমর্পণ নিয়ে আলোচনাও চলছে, যারা এখনও দক্ষিণ গাজার ভূগর্ভস্থ টানেলে অবস্থান করছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় থাকা এক জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গাজা সীমান্তে রেড ক্রসের গাড়িগুলোকে মরদেহ হস্তান্তরের জন্য এগিয়ে যেতে দেখা যায়। এদিকে পশ্চিম তীরে নতুন করে বেড়েছে সহিংসতা। জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালাচ্ছে উগ্র ইসরায়েলি দখলদাররা। জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে শুধু অক্টোবর মাসে পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে কৃষি জমি। চলমান পরিস্থিতিতে জাতিসংঘের উপমুখপাত্র জানিয়েছেন গাজায় মানবিক সহায়তা প্রবেশে কিছুটা অগ্রগতি হলেও তা মাত্র 2টি ক্রসিং পর্যন্ত সীমাবদ্ধ। এ পর্যন্ত প্রায় 37,000 মেট্রিক টন ত্রাণ গাজার সীমাতে প্রবেশ করেছে, যার অধিকাংশই খাদ্য সামগ্রী। তবে অনেক পণ্য ও এনজিও কর্মীকে এখনও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান ইসরায়েল থেকে উত্তর গাজায় কিংবা মিশর থেকে দক্ষিণ গাজায় সরাসরি প্রবেশ এখন সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। তার দাবি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও চুক্তিটি খুব ভালোভাবে কার্যকর হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। নেতানিয়াহুর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াআল জামির সহ সরকারের মোট 37 জন গুরুত্বপূর্ণ সদস্যের নামে পরোয়ানা জারি হয়েছে। শুক্রবার ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দফতর থেকে এই পরোয়ানা জারি করা হয়। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলা আটকে দেওয়ার ঘটনায় এই অভিযোগ আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক বিবৃতিতে বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা থমকে গেলেও চলছে পাল্টাপাল্টি আক্রমণ। ইউক্রেনের খার্কিভে রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায় অন্তত 135টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। তার মধ্যে 90টির বেশি ধ্বংসের দাবি তাদের। দনবাসে অগ্রসর হওয়া পুতিন বাহিনীকে ঠেকাতে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এর মধ্যে হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, দীর্ঘায়িত নয়, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এখন অগ্রাধিকার। এদিন রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ছাড়পত্র পেয়েছে হাঙ্গেরি।
আবারও ব্যর্থ হয়েছে আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা। ইসলামাবাদের দায়িত্ব জ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণেই বারবার এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তালেবান সরকারের। অন্যদিকে পাকিস্তানের দাবি সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। নতুন করে আফগানিস্তানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত বন্ধে তৃতীয়বারের মতো কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 2 দিনের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আগের মতো এবারও ব্যর্থ হয়েছে সেই আলোচনা। এই ব্যর্থতার দায় দুই পক্ষই একে অপরের ওপর চাপানোর চেষ্টা করছে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ইসলামাবাদ আলোচনায় সব নিরাপত্তার দায়িত্ব কাবুলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে, কিন্তু নিজেদের নিরাপত্তা বা সীমান্তে সহিংসতার দায় নিতে চায়নি। তিনি বলেন, পাকিস্তানের অসহযোগিতামূলক আচরণের কারণেই আলোচনার কোনো ইতিবাচক ফলাফল আসেনি। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সন্ত্রাস দমনে আফগানিস্তান তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে নিজ দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, আলোচনায় সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে এবং চতুর্থ দফার বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। তিনি জানান, ইসলামাবাদ মৌখিক প্রতিশ্রুতিতে নয়, কেবল লিখিত চুক্তিকে মেনে নেবে। আলোচনায় অংশ নেয়া মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়ে আসিফ বলেন, তাদের প্রচেষ্টা সত্ত্বেও কোনো সুফল আসেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের সংঘর্ষে আফগান সীমান্তে 50 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ও প্রায় 450 জন আহত হয়। পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে, ওই সহিংসতায় তাদের 23 সেনা নিহত হয়েছেন। এই ঘটনার পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘাত এখনও অব্যাহত রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পারমাণবিক স্থাপনায় হামলার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান শান্তিতে বিশ্বাসী হলেও কোনো হুমকির কাছে মাথা নত করবে না। এদিকে মেক্সিকোর ইসরায়েলি দূতকে হত্যার ইরানি ষড়যন্ত্র নস্যাতের দাবি করেছে ট্রাম্প প্রশাসন, যদিও এ দাবি অস্বীকার করেছে তেহরান। চলতি বছর ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে নানা সমালোচনা। 12 দিনের সেই যুদ্ধের 5 মাস পর ট্রাম্প দাবি করেন, ইরানে ইসরায়েলের হামলার পুরো দায়িত্বে তিনি ছিলেন। এবার তার সেই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করেছিল তেল আবিবের হামলা একেবারেই একতরফা, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই দাবি একেবারেই মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ক্ষোভ জানান তিনি। বাঘেই আরও দাবি করেন, ইসরায়েলের পাশাপাশি এই হামলার সমান দায়ভার যুক্তরাষ্ট্রেরও নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তেহরান শান্তি চায়, তবে যে কোনো হুমকির সামনে মাথা নত করবে না। পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ আর ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ট্রাম্প প্রশাসনের এ ধরনের নীতিকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন তিনি। পেজিশকিয়ান আরও জানান, ইরান সংলাপের পক্ষে, কিন্তু আত্মসমর্পণের মতো শর্ত মেনে নেবে না। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের বোমা হামলার হুমকির কড়া সমালোচনা করেছেন তিনি। প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছি যে ইরানের জনগণ শান্তি ও নিরাপত্তার সঙ্গে এই পৃথিবীতে বাঁচতে চায়, তবে অপমানিত হতে চায় না। অন্যরা আমাদের উপর যা খুশি চাপিয়ে দেবে আর আমরা শুধু তাদের সেবাই করে যাব, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একটি সমৃদ্ধ, গর্বিত ও শক্তিশালী দেশ গড়ে তুলতে চাই। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, মেক্সিকোয় ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স নাইগারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। কিন্তু শুক্রবার এক্সে পোস্ট করে ইরানের মেক্সিকো দূতাবাস জানায়, এটি সম্পূর্ণ মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, যার লক্ষ্যই তেহরান ও মেক্সিকোর ঐতিহাসিক বন্ধুত্ব ক্ষুণ্ণ করা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। এখন পর্যন্ত বাতিল বা বিলম্বিত হয়েছে 5000-এর বেশি ফ্লাইট। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলমান অচলাবস্থা 38তম দিনে পৌঁছালেও সিনেটে এখনও রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বিমত চলছে। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বা শাটডাউন 38তম দিনে পৌঁছেছে। এতে দেশটির বহু সরকারি কর্মী এখনও বেতনহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। কেউ ছুটি নিচ্ছেন, কেউ চাকরি ছেড়ে যাচ্ছেন। এতে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব আর বাতিলের সংখ্যা বেড়েই যাচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে 10% বেড়ে দাঁড়াবে। এতে প্রতিদিন প্রায় 4000 ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডেল্টা, ইউনাইটেড সহ বড় এয়ারলাইন্সগুলো জানিয়েছে বাতিল হওয়া টিকিটের পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন। এমন পরিস্থিতিতে থ্যাঙ্কসগিভিং সামনে রেখে যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, অচলাবস্থা চলতে থাকলে ফ্লাইট বাতিলের হার 20% পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি শাটডাউন শেষ হলেও এর প্রভাব কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। অন্যদিকে সিনেট নেতা জন থুন জানান, শাটডাউন দ্রুত শেষের আহ্বান জানালেও ডেমোক্রেটরা স্বাস্থ্য নিয়ে নিশ্চয়তা ছাড়া আলোচনায় রাজি নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সুদানে আধা সামরিক বাহিনী RSF যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনও হত্যাযজ্ঞ, ধর্ষণ আর জাতিগত সহিংসতা চলছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। সহিংসতা থামার কোনো লক্ষণ নেই উল্লেখ করে উদ্বেগ জানান তিনি। তার এই অভিযোগ অস্বীকার করেছে RSF। এদিকে RSF যুদ্ধবিরতিতে সম্মত হলেও আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। সেই সঙ্গে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। শরণার্থী শিবিরগুলোতে সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ। আগামী সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন শারা। এটি হবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। আহমেদ আল শারা হায়াত তাহরির আল শামের নেতা ছিলেন। সংগঠনটি সিরিয়ায় আল কায়দার সহযোগী শাখা ছিল। 2016 সালে তারা আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আল কায়দার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আহমেদ আল শারার নাম সন্ত্রাসীর তালিকায় তুলেছিল মার্কিন অর্থ বিভাগ। শুক্রবার এই তালিকা থেকে সিরিয়ার নতুন রাষ্ট্রপ্রধানের নাম বাদ দেওয়া হয়। চীনের নৌবাহিনীতে যুক্ত হলো দেশের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান। প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সামরিক ঘাঁটিতে। বিশেষজ্ঞদের মতে চীনের সামরিক শক্তিতে এই সংযোজন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য স্পষ্ট বার্তা বহন করছে। স্থানীয় সময় বুধবার চীনের সানিয়া শহরে অনুষ্ঠিত হয় দেশের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদানের অনুষ্ঠান। এতে অংশ নেন প্রেসিডেন্ট শি জিনপিং সহ 2000-এরও বেশি কর্মকর্তা ও প্রকৌশলী, যারা ফুজিয়ানের নির্মাণ কাজে যুক্ত ছিলেন। চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমে সজ্জিত, যার সাহায্যে যুদ্ধবিমান আরও দ্রুত ও অধিক দক্ষতায় উড্ডয়ন করতে পারে। এই প্রযুক্তি এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রণতরীগুলোতেই ব্যবহৃত হয়েছে। ফুজিয়ানের ফ্লাইট ডেকে প্রদর্শিত হয় নতুন প্রজন্মের যুদ্ধবিমান J-35, J-15T ও আগাম সতর্কীকরণ বিমান কংজিং 600। প্রেসিডেন্ট শি জিনপিং নিজে উড্ডয়ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন ও পাইলটদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দক্ষতা বাড়িয়ে ফুজিয়ানের যুদ্ধ ক্ষমতা আরও দৃঢ় করার আহ্বান জানান। এর আগে চীনের নৌবাহিনীতে ছিল রুশ নির্মিত লিয়াওনিং ও দেশীয় শানডং রণতরী, কিন্তু ফুজিয়ান সেগুলোর তুলনায় বহুগুণ উন্নত ও সক্ষম। এটি ভারী অস্ত্র ও জ্বালানি বহনকারী যুদ্ধবিমান দূরবর্তী লক্ষ্যবস্তুতে পাঠাতে সক্ষম হবে, যা চীনের সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা পরিধি আরও সম্প্রসারিত করবে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে ফুজিয়ানের অন্তর্ভুক্তি নৌবাহিনীর বিকাশে এক নতুন অধ্যায়। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বরং ভূরাজনৈতিকভাবেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে এক সুস্পষ্ট কৌশলগত সংকেত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি বস্তি। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যম জানায় শুক্রবার স্থানীয় সময় রাতে নয়াদিল্লির ঘন বসতিপূর্ণ বস্তি এলাকায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। স্থানীয়রা জানান বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। তার বয়স হয়েছিল 97 বছর। ডিএনএর গঠন সম্পর্কে জেমস ওয়াটসনের যৌথ আবিষ্কার তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি ডিএনএ বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছে। এখানে কয়েক দশক ধরে গবেষণায় যুক্ত ছিলেন তিনি। 1962 সালে মরিস উইলকিন্স ও ফ্রান্সিস ক্রিকের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান। তাদের আবিষ্কার ডিএনএ কিভাবে জিনগত তথ্য প্রতিলিপি করে এবং বহন করে সেসব ব্যাখ্যার দরজা খুলে দেয়। হাওয়াই অঙ্গরাজ্যের কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় স্থানীয় সময় শুক্রবার থেকে লাভার উদ্গীরণ শুরু হয়। এ সময় ধোঁয়া উঠতে দেখা যায়। কয়েকদিনের মধ্যে আগ্নেয়গিরি থেকে উৎপন্ন লাভা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে উৎগীরণ হচ্ছে কিলাওয়ায়। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধবিরতির মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত। মানবিক সহায়তায় ধীরগতির অভিযোগ জাতিসংঘের। থমকে আছে রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। খার্কিভে ড্রোন হামলা। দনবাসে কিয়েভের প্রতিরোধ জোরদার। যুদ্ধ সমাপ্তি অগ্রাধিকার হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। এবং ভেস্তে গেছে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা। বৈঠক ব্যর্থ হওয়ার দায় ইসলামাবাদের ঘাড়ে চাপালো তালেবান। দাবি মানলেও লিখিত চুক্তি চায় না কাবুল, বলছে পাকিস্তান। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। ধন্যবাদ দিনা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।